মেয়েরা এক প্রকার ফাজিল পুরুষ দ্বারা সবচেয়ে বেশি পরিমাণে প্রেমে ধোঁকা খায়, কিন্তু মেয়েরা বুঝতেও পারে না যে এটা ফাজিল পুরুষ। অদ্ভুত একটা ব্যাপার। খুব কমন, একটা মেধাবী উচ্চ শিক্ষিত একটা মেয়ে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন নিয়ে আসবে প্রেমে ব্যর্থতার কারণে, এবং এই প্রেমে ব্যর্থতা হয়েছে একটা কমপ্লিটলি ফাজিল পুরুষকে দ্বারা, কিন্তু মেয়েটা বুঝতেই পারতেছে না আসলে তার সাথে কি হইলো। কিন্তু এদের একটা খুবই কমন একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা বলি আপনাকে। প্যাটার্নটা হচ্ছে, এই পুরুষ বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে তার সন্তান আছে, তার একটাই আগ্রহ জীবনে, সেটা হচ্ছে কি মজা করা। তার যখন বউয়ের সাথে ঝগড়া হয় তখন সে আপনার কাছে আসে, যখন ঝগড়া মিটে যায় তখন সে ফোন বন্ধ করে দেয়। একটা ছদ্মনাম দেই, ছদ্মনাম হচ্ছে আনিস, ছদ্মনাম আনিস। তো এই পুরুষ বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে তার সন্তান আছে, ধরে নিলাম সন্তান থাকুক বা না থাকুক। সে কি করবে, সে ঠিক 26 থেকে 40-42 বছরের যে কোনো মেয়ে, সে হইতে পারে যার বিয়ে হয় নাই, অথবা সে যদি বুঝতে পারে বিয়েতে কোনো মেয়ে সুখী না, অথবা ডিভোর্সড, অথবা মেয়েটার বয়স হয়তো 35 বা 36 বাট বিয়ে হয় নাই, এই মেয়েদেরকে নানাভাবে ইনায়ে বিনায়ে, চা খাওয়ার নামে, কফি খাওয়ার নামে, রাতে কথা বলার নামে, অফিসের কাজের নামে তাদেরকে খালি বলবে আমি বিয়েতে সুখী না। এই আনিস সাহেবরা সব সময় কথা একটাই, আমি বিয়েতে সুখী না, আমি বিয়েতে সুখী না। সে বলবে, আমি ধরলাম যে একটা ছদ্মনাম দেই, ধরলাম মেয়েটার নাম হচ্ছে গিয়ে মালিহা, ছদ্মনাম। তো মালিহাকে বলবে যে আমি আনিস, আমি খুব সুখী না, আমার বউকে আমি বিয়ে করে আমি ফেঁসে গেছি, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্সের কথা চলতেছে, আমার অনেক কষ্ট। আমার বউ, আনিস সাহেব বলবে আমার বউ আমাকে খুব ট্রমাটাইজ করছে, মানসিকভাবে অনেক কষ্ট দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা, আমি এই ছেড়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। সে মালিহার মনে মায়া সৃষ্টি করবে, 1 নম্বর কাজ করবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সে মালিহার খোঁজ নেওয়া শুরু করবে। মালিহা তুমি খাইছো কি না, মালিহা তুমি চা খাবা কি না, ঘুরতে যাবা কি না, তোমার কোনো কষ্ট হচ্ছে কি না। সে প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিবে, ভীষণ পরিমাণে অ্যাটেনশন দিবে। অ্যাটেনশন দিয়ে সে কী করবে, সে মালিহার মধ্যে একটা ডিপেন্ডেন্সি তৈরি করবে। মালিহা কিন্তু তাই কোনো প্রেমের প্রস্তাব দেয় নাই, মালিহা কিন্তু এখনও জানেও না যে তারপরে কি আসতেছে। মালিহা জাস্ট বুঝতেছে না যে এই লোকটা তার সাথে কেন এই কথাগুলো শেয়ার করে, এবং এই লোকটা কেন এত বেশি তার ব্যাপারে অ্যাটেনশন দিচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিবে। মানে রাতে ঘুমাইছো কি না, সকালে উঠছো কি না, ক্লাস ঠিক আছে কি না, তোমার খারাপ লাগে কি না, তোমার একা লাগে কি না। মালিহা কখনো কর্মজীবী, মালিহা কখনো বিদেশে থাকে, মালিহা কখনো ব্যবসা করে, বাট মালিহার হয়তো ডিভোর্স হয়ে গেছে, মালিহা হয়তো দীর্ঘ সময় ধরে তার বিয়ে হয়নি, অথবা মালিহা বিয়ে করতে চায় না, অথবা হোয়াট এভার, মালিহার হয়তো ব্রেকআপ হয়েছে, কিন্তু মালিহার বয়স ইজ বিটুইন 26 থেকে 42। আচ্ছা, সে মালিহাকে এগুলো বলবে। এটা করতে করতে কী হবে, মালিহা অনেক ক্ষেত্রে যেটা হয়, মালিহা একটা সময় প্রেমে পড়ে, কারণ মালিহা বুঝতে পারে যে আর এই লোকটা তো অনেক স্ট্রাগল করতেছে, আর এই লোকটা তো আমাকে এত অ্যাটেনশন দেয়। মালিহার মধ্যে তখন একটা প্রেম ভাব হয়। এক্স্যাক্টলি তখন আনিস সাহেব বলবে কি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব, আমি পরিবারকে জানাই দিব। কত জীবন, আর একটাই তো জীবন, এই এক জীবনে কি আর সারা জীবন এই পিশাচ মহিলার সাথে সংসার করা যায়? আমি সংসার ভেঙে ফেলবো, আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তারপরে তাদের মধ্যে মানসিক সম্পর্ক হয়, কখনো শারীরিক সম্পর্ক হয়, নানা কিছু হয়, এবং মালিহা কিন্তু জানে এই তো কয়েকদিন পরে বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে কি করে আনিস সাহেব ফোনটা বন্ধ করে দেয়। তারপরে আনিস সাহেব উধাও, 1 মাস উধাও, 2 মাস উধাও, 3 মাস উধাও। কি হইল, তখন হচ্ছে গিয়ে মালিহা হঠাৎ করে তার ঘুম ভাঙে, মানে সে বুঝতে পারে যেটা কী হইলো। কারণ কিন্তু বাই দ্যাট টাইম মালিহা কিন্তু প্রচণ্ড রকম একটা প্রেমে ডুবে গেছে, ভীষণ রকম একটা মানে ইমোশনাল টার্মোয়েলের মধ্যে মালিহা চলে গেছে। মালিহা তো বুঝতেছে না এই কী হইলো, এই লোকটা আমাকে এত ভালোবাসতো, এত অ্যাটেনশন দিত, 2 মাস 3 মাস খবর নাই। 3 মাস পরে আনিস সাহেব পান খেতে খেতে, বা আচ্ছা কী হয়েছে, তুমি আমাকে এত মিস কল দিলা মালিহা, কী হয়েছে? না তোমার তো কোনো খবর নেই। বলে ও খবর নাই, না আসলে একটু বউকে নিয়ে ব্যস্ত ছিলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মালিহা বলে তুমি না বললা যে তুমি ডিভোর্স দিয়ে দেওয়া? বলছে না, আসলে সমাজের একটা ব্যাপার আছে, একটা সন্তানও আছে, বুঝো না, এখন ভাবতেছি দিব। আসলে মালিহা তোমাকেও আমি চাই, আমার বউকেও আমি ছাড়তে পারি না, বুঝছো না কি একটা সমস্যা। তখন মালিহা বলে তাহলে তুমি গত 6 মাস ধরে, 1 বছর ধরে আমাকে কি বুঝাইলা? বলতে না আসলে আমি তো তোমাকে বলছি না, তুমি তো জানো যে আমি বিবাহিত, এই সে। অর্থাৎ পোল্টি, একদম পোল্টি, শেষ, উল্টাই গেল। এবং এই মালিহা তখন এই আনিসকে ছাড়া
থাকতে পারে না, আবার আনিসকে সে সহ্য করতে পারে না। থাকতে পারে না কারণ তার একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি হয়ে গেছে, আবার সে ছাড়তে পারে না কারণ তার তো আর কেউ নাই। সে সব সময় কল্পনা করে, আচ্ছা তুমি কি নেক্সট ইয়ারে ডিভোর্স দিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ইয়ারে তো দিবই, আর কতদিন ওয়েট করা যায়। কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু আনিস সাহেব ডিভোর্স দিবে না। আমি এমন ভদ্রমহিলা চিনি, বা আমি এমন মালিহাকে চিনি, যে মালিহা 27 বছর থেকে 42 বছর, 15 বছর ধরে এক আনিস সাহেবের জন্য অপেক্ষা করতেছে। এই আনিস সাহেব কিন্তু এই পরের বছর ডিভোর্স দিব, তারপরের বছর ডিভোর্স দিব করে 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 আসলে তো আনিস সাহেবের বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তার ইচ্ছাটা কি এখানে? আনিস সাহেবের ইচ্ছাটা, আনিস সাহেবের ইচ্ছাটা হচ্ছে তার বউ থাকলো, পাশাপাশি সে 2-4-5টা মালিহার সাথে সে নষ্টামি ফষ্টামি করলো, বিভিন্ন কথা বললো, প্রেমের গল্প বললো, একটু চ্যাটিং করলো, একটু অন্তরঙ্গ সময় কাটাইলো, এই। কিন্তু এইখানে যে মালিহার জীবন যে তিতা করল্লা হয়ে যাচ্ছে, এটা নিয়ে তার কোনো চিন্তাই নাই। সে মালিহাকে একটা মোহ দিয়েই যাচ্ছে, আসলে আমার অনেক কষ্ট, আনিস সাহেবদের অনেক কষ্ট, তারা খালি বলে মালিহাকে বলে কষ্ট, তার বউরে গিয়ে বলে কষ্ট, বাট আসল কথা কি? সে দুষ্ট, আনিস সাহেব দুষ্ট, এটা হচ্ছে আসল কথা। এবং এইটা আমার কাছে খুব অবাক লাগে, আমি কেন এই ভিডিওটা করতেছি। অনেকে বলতে পারে আপনি একটা কেস দেখছেন, এটা নিয়ে একটা ভিডিও করতেছেন। আপনি বিশ্বাস করবেন না, এরকম মালিহা আমার 150 থেকে 250টা মালিহার কাউন্সিলিং আমি করার পরে আমি চিন্তা করছি যে না, আমার অ্যাটলিস্ট জাতির স্বার্থে মালিহাদেরকে আমার আনিস সাহেবের চরিত্রটা দেখানো উচিত। শুনেন সকল নারী এবং পুরুষরা, এই আনিস সাহেব তার বউকে ছাড়বে না, এবং এই আনিস সাহেব এই মালিহার জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে তার কোনো রকম দুশ্চিন্তা নাই, সে কেয়ারও করে না। বলে না যে হি কুডেন্ট কেয়ারলেস, তার একটাই আগ্রহ জীবনে, সেটা হচ্ছে গিয়ে মজা করা। সে ফান করতেছে, তার কাছে পুরাটাই একটা ফান। এখন মালিহারা অনেক সময় কনফিউজ থাকে, কিন্তু ইয়াহিয়া ভাই ও তো কাঁদে, ও তো কষ্ট পায়, ও তো আমাকে বলে যে ও তো ডিভোর্স দিয়ে দিবে। এমন তো হইতে পারে লোকটা আসলে অসহায়। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে লোকটা অসহায়, তারপরেও আপনাকে মানতে হবে এই মেরুদণ্ডহীন লোকের সাথে যে ডিভোর্স দিয়ে আপনার দায়িত্ব নিতে পারে না, কিন্তু ভালোবাসার গল্প ফাঁদে, সেই ফাঁদে আপনি পা দিবেন কেন? খেয়াল করে দেখেন, আপনি যে লোকটার সাথে কথা বলতেছেন, আপনি যে আনিস সাহেবকে বলতেছেন তার খুব কষ্ট, সে তো ঠিকই তার বউকে নিয়ে ফুলের বাগানে ঘুরতেছে, দেশে বিদেশে যাইতেছে, কিন্তু আপনাকে আবার বলতেছে তার নাকি অনেক কষ্ট। আর আপনি তো এখানে কাঁদতে কাঁদতে বিছানার বালিশ ভিজায় ফেলছেন। আপনি তো আলটিমেটলি একা থাকতেছেন, একা খাইতেছেন, একা ঘুমাইতেছেন। আনিস সাহেব তো একা খাইতেছে, একা ঘুমাইতেছে না। তার যখন বউয়ের সাথে ঝগড়া হয় তখন সে আপনার কাছে আসে, যখন ঝগড়া মিটে যায় তখন সে ফোন বন্ধ করে দেয়, তখন সে বউকে প্রমিস করে আপনার মতো মালিহার সাথে সে কথা বলবে না। তার বউ সারাদিন গালাগালি করে, এই মালিহারা চরিত্র খারাপ ইত্যাদি ইত্যাদি। বাট আসলে ঘটনাটা কি? ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আনিস সাহেব সবখান থেকে যেভাবে আনন্দ করা যায় সে আনন্দ করতেছে। ইন আ সেন্স সে সাইকোলজিক্যালি টর্চার করতেছে 2টা মেয়েকে, মালিহাকে এবং তার নিজের বউকে, এবং এটা চলতেছে। এখন কেউ বলতে পারে যে আচ্ছা ইয়াহিয়া ভাই, কোনো পুরুষ যে ভিডিওটা দেখতেছে বলতে পারে আচ্ছা ইয়াহিয়া ভাই এক হাতে কি তালি বাজে, মেয়েটারও চরিত্র খারাপ। এখানে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই মেয়েদেরও চরিত্র খারাপ হইতে পারে, কোনো পুরুষের চরিত্র ভালো খারাপ হইতে পারে, এটা মেয়েরও চরিত্র ভালো খারাপ হইতে পারে। কিন্তু এখানে এই পার্টিকুলার কেসে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে, এখানে যে মিথ্যা গল্পটা বলা হইল, এই গল্পটা মেয়েরা বুঝতে পারে না, সেটার কথা আমি বলছি। কারণ এখানে মিথ্যাটা হচ্ছে কি, আনিস সাহেব বলছে এই তো কয়েকদিন পরে আমি ডিভোর্স দিয়ে দিব, আর এর মধ্যেই তোমার সাথে আমার মালিহা দেখা হয়ে গেল, এই তো কয়েকদিন পরে বিয়ে করে ফেলবো। এইটা হচ্ছে মিথ্যাটা, আমি সেই মিথ্যাটাকে তুলে ধরতেছি এখানে। এখানে কেউ বলতে পারে যে আচ্ছা মালিহা যে এখানে পরকীয়া করলো, এটাকে আপনি খারাপ বলতেছেন না? আমি এটাকে যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে মালিহার কাছে আনিস সাহেবের গল্পটা যেভাবে আসছে, এটা কিন্তু আসলে একটা বিয়ের প্রপোজাল হিসেবে আসে, যে এই তো আমরা কয়েকদিন পরে বিয়ে করব। হ্যাঁ, ঢাকা শহরে অনেক পরকীয়া হয় যেখানে একজন পুরুষ এবং একজন নারী দুজনেই জানে যে কেউ কাউকে বিয়ে করবেন এবং তারা একটা ওপেন রিলেশনশিপ করে, যেটা ডেফিনেটলি সমাজের জন্য খুব ভালো কাজ না। বাট অ্যাটলিস্ট কেউ মিথ্যা কথা বলে সম্পর্কে যায় নাই। দুইজন পুরুষ এবং নারী দুজনেই জানে যে আমরা একটা ওপেন রিলেশনশিপে আছে, হয়তো দুজনেই বিবাহিত, দুজনেই অবিবাহিত। কিন্তু আমি এই পার্টিকুলার কেসে যেটা বলতেছি, সেই কেসটা একটু ডিফারেন্ট। এখানে আনিস সাহেব কিন্তু আসলে মালিহাকে বিয়ের ব্যাপারে একটা কল্পনা, একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন তৈরি করতেছে, তারপরে স্বপ্নটাকে ভেঙে ফেলতেছে। কিন্তু মালিহা তো ওই স্বপ্নে ঢুকে গেছে, এই জন্য সে প্রেমের ব্যর্থতার কষ্ট নিয়ে বের হয়ে আসতেছে। প্রেমে পড়ার আনন্দ থেকে প্রেম ভাঙার যে কষ্ট, সেই কষ্ট অনেক বেশি। কিন্তু এইটা নিয়ে কিন্তু আনিস সাহেবের কিছু যায় আসে না। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার প্রেমে পড়ার আগে
আপনি সচেতন থাকেন। আপনি কিভাবে বুঝবেন যে আনিস সাহেবের চরিত্র ভালো? আনিস সাহেবকে আপনি বলেন প্রেমে যাওয়ার আগে তুমি ডিভোর্স দাও, তারপরে দেখা যাবে। প্রথম কথা, তুমি ডিভোর্স দাও, তারপরে আমরা কথা বলবো। তার আগে চা খাওয়ার দরকার নাই, তার আগে এত কথার প্রেম আলাপের দরকার নাই। তুমি ডিভোর্স দাও। কারণ আনিস সাহেব যদি ডিভোর্স দিতে না পারে, দেন সে আপনাকে নিয়ে একটা পেন্ডুলামের মতো ঝুলতে থাকবে এবং এই কষ্টের মধ্যে আপনিই ঝুলবেন। আনিস সাহেব কিন্তু আসলে এতটা কষ্টের মধ্যে নাই। এমন হইতেই পারে যে আনিস সাহেবের তো আসলেই হয়তো সম্পর্কটা টক্সিক। ফাইন, আপনি আনিস সাহেবকে বলেন তুমি ডিভোর্স দাও, তারপরে তুমি আমার সাথে রাত 12টার পরে ফোন করে কথা বলো, তারপরে তুমি আমাকে বিয়ের আলাপ করো। বাট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা আকাঙ্ক্ষা, একটা অনেকটা ছলনা, সেই ছলনার উপরে ভিত্তি করে আপনি আপনার মানে সমস্ত ইমোশন, অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে মালিহা টাকা দেওয়া শুরু করে। হ্যাঁ, দেখা যাচ্ছে মালিহা টাকাও দেয়। দেখা যাচ্ছে যে আমার এরকমও কেস আছে যে মালিহা আনিস সাহেবকে টাকা ধার দিছে, যেই টাকা দিয়ে আনিস সাহেব গিফট কিনে তার বউকে দিছে, অথচ মালিহা মনে করতেছে এই টাকা দিয়ে আনিস সাহেব ব্যবসা করে অনেক দূর আগায় যাবে এবং ওই ব্যবসা করবে, তারপরে তার বউকে ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। বাট আসল কথা হচ্ছে কি যে আনিস সাহেব আসলে তার নিজের হাত খরচও মালিহার থেকে নিচ্ছে এবং মালিহা প্রেমে এতটাই অন্ধ যে সে বুঝতেছে না। অনেক সময় মালিহা সমস্ত বিয়ের প্রস্তাব বাদ দিয়ে দিচ্ছে, কেন? ওই আনিস একদিন তাকে বিয়ে করবে। কারণ একটা মেয়ে যখন প্রেমে অন্ধ হয়, অনেক সময় সে বুঝতে পারে না যে এটা একটা নেশার মতো তাকে টানে। সে অনেক ভালো ভালো প্রস্তাব বাদ দিচ্ছে, কেন? এই তো ওর মাথায় কাজ করতেছে, এই তো আনিস সাহেব কয়েকদিন পরে আসবে, তারপরে তাকে বিয়ে করবে, স্বপ্নের একটা কিছু হবে, তারা একসাথে দেশে বা বিদেশে সেটেল করবে, তার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, এই স্যাক্রিফাইস নিয়ে একটা বিরাট রূপকথার গল্প হবে ইত্যাদি। বাট আসলে এগুলো সবই মোহ। আনিস সাহেবের হয়তো এরকম মালিহা 2-3টা আছে, আনিস সাহেব হয়তো এরকম 2-3টা মালিহার জন্যই কান্নাকাটি করে। সো এই জায়গাটা আমাদের বোঝা উচিত যে আমি একটা প্রেমের সম্পর্কে, একটা ভালোবাসার গল্পে যে আমি জড়াচ্ছি, এখানে কি আমি চিটেড হচ্ছি? এখানে কি আমি বোকা হচ্ছি? আমি কি এমন কোনো কনসেন্ট দিচ্ছি যে কনসেন্টটা আসলে আমার কাছ থেকে যে নিচ্ছে সে আসলে ম্যানিপুলেট করতেছে? আমি কি আসলে একটা শিয়ালকে কনসেন্ট দিচ্ছি, নাকি আমি আসলেই চিন্তা করছি আমি কোন সম্পর্কে যাচ্ছি? আপনি কোন সম্পর্কে যাবেন সেই সম্পর্কের ব্যাপারে স্বচ্ছতা খুবই জরুরি। এখানে সমাজে অনেক রকম জটিল সম্পর্কও থাকে, কিন্তু অ্যাটলিস্ট সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতাটা খুব জরুরি। যে হ্যাঁ, আমি যদি জানি যে হ্যাঁ এই লোকটার সাথে আমার কখনো বিয়ে হবে না, তারপরে যদি আমি প্রেমের গল্পটা শুরু করি, সেটার জন্য আমি দায়ী, রাইট? অবশ্যই অনেক নারী যেমন সৎ অসৎ ভালো খারাপ চুজ করতে পারে এবং অনেক পুরুষও সৎ অসৎ চুজ করতে পারে, কিন্তু এই আনিস সাহেবদের মালিহাদেরকে বোকা বানানোর গল্প বন্ধ হওয়া উচিত।